সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। তোমরা সবাই খাতা নাও, কলম নাও। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। প্রথমে বলি লেনদেন কি। যে সমস্ত ঘটনাগুলো অর্থ সম্পর্কীয় এবং যে ঘটনাগুলোর দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়, ওই সকল ঘটনাগুলিকে লেনদেন বলা হয়। প্রকৃতির দিক দিয়ে লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো মূলধন জাতীয় লেনদেন, আরেকটা হলো মুনাফা জাতীয় লেনদেন। এখন প্রশ্ন আসবে, মূলধন জাতীয় লেনদেন কাহাকে বলে, মুনাফা জাতীয় লেনদেন কাহাকে বলে? মূলধন জাতীয় লেনদেন হলো যে সকল লেনদেনের টাকার অঙ্ক বড় হয় এবং লেনদেনগুলো অনিয়মিতভাবে হয় এবং লেনদেনগুলোর সুবিধা এক বছরের অধিক সময়কাল ধরে পাওয়া যায়, ওই সকল লেনদেনগুলোকে মূলধন জাতীয় লেনদেন বলা হয়। যেমন জমি ক্রয়, আসবাবপত্র ক্রয়। জমি ক্রয় করলে অনেক টাকা লাগে এবং জমি মানুষ প্রত্যেক বছর বছর ক্রয় করে না, অনিয়মিতভাবে ক্রয় করে। এবং জমি কিনলে এটা সুবিধা এক বছরের বেশি সময় কাল পর্যন্ত পাওয়া যায়। এরপরে মুনাফা জাতীয় লেনদেন কাহাকে বলে? যে সমস্ত লেনদেনের টাকার পরিমাণ অপেক্ষাকৃত কম এবং নির্দিষ্ট সময় পর পর সংগঠিত হয়, মানে নিয়মিতভাবে সংগঠিত হয়, এবং যেগুলোর ফলাফল বা সুবিধা এক বছরের সময়ের মধ্যেই শেষ হয়ে যায়, ওই সকল লেনদেনগুলোকে মুনাফা জাতীয় লেনদেন বলা হয়। এখন এই চ্যাপ্টারে আমাদের কি করতে হবে? আমাদেরকে ক্লাসিফিকেশন করতে হবে, শ্রেণী বিভাগ করতে হবে লেনদেনগুলোকে, কোনটা মূলধন জাতীয় এবং কোনটা মুনাফা জাতীয় লেনদেন। এবং মূলধন জাতীয়র ভিতরেও কয়েকটা শ্রেণী আছে, মুনাফা জাতীয়র ভিতরেও কয়েকটা শ্রেণী আছে। তো আমি প্রথমে প্রাপ্তিটা নিয়ে কথা বলি। প্রাপ্তি, প্রত্যেকটা জিনিস এখানে দুইটা ভাগে ভাগ করব। হ্যাঁ, প্রাপ্তিকে দুইটা ভাগে ভাগ, মূলধন জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় প্রাপ্তি। আয়কে দুইটা ভাগে ভাগ করব, মূলধন জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। ব্যয়কে দুটা ভাগে ভাগ, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। আয়কে দুভাগে ভাগ, মূলধন জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। এরপর আমরা শিখব বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আমি বোর্ডে যাই। আমাদের আজকে চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। মূলধন, অতিরিক্ত মূলধন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়। সম্পূর্ণ হিসাব বিজ্ঞান বইয়ে মূলধন জাতীয় প্রাপ্তি আছে এই নির্দিষ্ট এই চারটা। দেখো, তোমরা খাতা কলম নাও, লিখে রাখো। আমি বইয়ের ভাষায় না, আমার নিজের ভাষায় আমি এই চ্যাপ্টারটা বুঝাবো। মূলধন জাতীয় প্রাপ্তি এই চারটা, পুরো হিসাব বিজ্ঞান বইয়ে এই চারটা প্রাপ্তি আছে। যদি মনে রাখতে পারো কষ্ট করে, তাহলে অঙ্কও পারবে এবং অবজেক্টিভও আসে কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি, তখন তোমরা অ্যান্সার করতে পারবে। সম্পূর্ণ হিসাব বিজ্ঞান বইয়ে তোমাদের এই চারটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। এক, মূলধন, অতিরিক্ত মূলধন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়। আচ্ছা, এরপরে মুনাফা জাতীয় প্রাপ্তি কোনগুলি হবে? যদি একটু টেকনিক করে বলি, মুনাফা জাতীয় প্রাপ্তি হবে, যেহেতু প্রাপ্তিগুলিকে দুই ভাগে ভাগ করছে, মূলধন জাতীয় আর মুনাফা জাতীয়। তো মূলধন জাতীয় প্রাপ্তি যেহেতু এই চারটা, তাহলে আমরা বলতে পারি এই চারটা প্রাপ্তি ছাড়া
অন্য সকল প্রাপ্তি মুনাফা জাতীয় প্রাপ্তি। সহজভাবে হয়ে গেল। এই চারটা প্রাপ্তি ছাড়া অন্য সকল প্রাপ্তি মুনাফা জাতীয় প্রাপ্তি। যদি 15-20টা থাকে সব মুনাফা জাতীয় প্রাপ্তি। যেমন পণ্য বিক্রয়, শিক্ষানবিশ সালামি, বাড়ি ভাড়া প্রাপ্তি, উপভাড়া প্রাপ্তি, সুদ প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এগুলো সব প্রাপ্তিগুলোই মুনাফা জাতীয় প্রাপ্তি হবে। সহজভাবে হয়ে গেল। কলম হলে ভালো হয়, ঠিক স্যার। কলমটার কালিটা একটু শেষের দিকে। আচ্ছা আচ্ছা, না বন্ধ ছিল। পণ্য বিক্রয়, শিক্ষানবিশ সালামি, বাড়ি ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, সুদ প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি ইত্যাদি যত প্রাপ্তি আছে। তাহলে আমরা শিখলাম মূলধন জাতীয় প্রাপ্তি হলো এই চারটা। এই চারটা প্রাপ্তি ছাড়া অন্য সকল প্রাপ্তি হলো মুনাফা জাতীয় প্রাপ্তি। তোমরা লিখে রাখো। এরপরে আমরা দেখি আয়গুলো, মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয়। মূলধন জাতীয় আয় হলো একমাত্র একটা একটা আয়। তোমাদের পুরো হিসাব বিজ্ঞান বইয়ে মূলধন জাতীয় আয় হলো শুধু একটা। সেটা হলো কোনো স্থায়ী সম্পদ বিক্রি করে যে মুনাফা হয় সেটাই মূলধন জাতীয় আয়। স্থায়ী সম্পদ কি? যেমন যন্ত্রপাতি একটা স্থায়ী সম্পদ। তাহলে যন্ত্রপাতি ধরো ক্রয় করছো 50,000 টাকা, এটা বিক্রি করলে 60,000 টাকা, তাহলে লাভ হচ্ছে কত? 10,000 টাকা। তো এই যন্ত্রপাতি বিক্রয়জনিত যে মুনাফা 10,000 টাকা, এটাই হলো মূলধন জাতীয় আয়। তো স্থায়ী সম্পদ আরো কিছু হতে পারে, যেমন আসবাবপত্র। আসবাবপত্র বিক্রি করে আয় হয়েছে, এটাও মূলধন জাতীয় আয়। মানে যত স্থায়ী সম্পদ আছে ওগুলো বিক্রয় করলে যে আয় হয় সে আয়টাই হলো মূলধন জাতীয় আয়। এরপর আসে মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয়, আর এই যে আগে লিখছিলাম মুনাফা জাতীয় প্রাপ্তি, একটা বিষয় ছাড়া আর পুরাটাই হলো সেম, একই। মুনাফা জাতীয় প্রাপ্তি যা, মুনাফা জাতীয় আয় তাই। একটা জায়গায় পার্থক্য আছে, সেটা আমি বলছি। তাহলে আমি এইখানে মুনাফা জাতীয়, যেহেতু মুনাফা জাতীয় প্রাপ্তি আর আয়, হ্যাঁ, একটা জায়গা ছাড়া সব একই, এই জন্য আমি এটাকে চেঞ্জ করে দিলাম। প্রাপ্তিকে আমি মুনাফা লিখলাম, মুনাফা জাতীয় আয়। এটা নাম দিয়ে দিলাম আমি 4। তো এখন তোমরা বলবা, তো মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় প্রাপ্তি কি একদম 100% একই? না, একটু একটু জায়গায় শিখতে হবে। সেটা হলো পার্থক্যটা দেখাচ্ছি। মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে পার্থক্য। ধরো 3 বছরের বাড়ি ভাড়া প্রাপ্তি 30,000 টাকা, একটা উদাহরণ ধরো। এখন 3 বছরের জন্য বাড়ি ভাড়া প্রাপ্তি 30,000 টাকা। আমাদের হিসাবগুলো করা হয় সাধারণত 1 বছরের জন্য।
তো এখানে 3 বছরের বাড়ি ভাড়া প্রাপ্তি 30,000 টাকা। তো এই যে 30,000 টাকা, এই যে মুনাফা জাতীয় প্রাপ্তি হলো এই সম্পূর্ণ 30,000 টাকা, 3 বছরের প্রাপ্তি। আমাদের অঙ্ক যে বছরের করা হয় ওই বছরের আগের বছরের টাকা, যে বছর অঙ্ক করে ওই বছরের টাকা এবং তার পরবর্তী বছরের টাকা, এই সব টাকা মিলায় হলো মুনাফা জাতীয় প্রাপ্তি। হোক আমরা যে বছর অঙ্ক করি তার যদি 4 বছর আগের টাকাও হয়, 4 বছর পরের টাকাও হয়, এসব মিলায় হলো মুনাফা জাতীয় প্রাপ্তি। আর শুধুমাত্র আমরা যেই বছরের অঙ্কটা করতেছি, যেটা আমাদের হিসাব কাল, আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড, ওই হিসাব কালের টাকাটা হলো মুনাফা জাতীয় আয়। আবার বলি, সকল বছরের, হইতে পারে গত 10 বছর, পরের 10 বছর, এই সব বছরের টাকা একসাথে হলো মুনাফা জাতীয় প্রাপ্তি। আর শুধুমাত্র 1 বছরের টাকা, চলতি বছরের টাকাটা হলো মুনাফা জাতীয় আয়। তাহলে আমাদের মুনাফা জাতীয় আয় হবে শুধু 10,000 টাকা। 1 বছরের, 3 বছরের টাকা যদি 30,000 হয়, 1 বছরের টাকা কত? 10,000। এই 10,000 টাকাটা হলো মুনাফা জাতীয় আয়, আর পুরা 3 বছরের টাকাটা হলো মুনাফা জাতীয় প্রাপ্তি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন হলো কখনো যদি 1 বছরের টাকাই থাকে, বললো যে বাড়ি ভাড়া প্রাপ্তি 1 বছরের 10,000 টাকা, এটাই যদি থাকে, তাহলে এই 10,000 টাকাই মুনাফা জাতীয় প্রাপ্তি, এই 10,000 টাকাই মুনাফা জাতীয় আয়। 1 বছরের টাকা যদি থাকে সেই ক্ষেত্রে মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় আয় সমান হবে। ওকে, এখন আমরা দেখব ব্যয়গুলো, মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় কোনগুলি? সকল স্থায়ী সম্পদ ক্রয় করা, এটাই মূলধন জাতীয় ব্যয়। সহজভাবে শিখতে গেলে, স্থায়ী সম্পদ অর্জন করতে যে খরচ হয় তাই মূলধন জাতীয় ব্যয়। স্থায়ী সম্পদ কোনগুলি? আসবাবপত্র, জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, ইজারা সম্পত্তি, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এগুলো হলো সব স্থায়ী সম্পদ। তো মূলধন জাতীয় ব্যয়গুলো হবে: 1, স্থায়ী সম্পদ ক্রয়, যেমন যন্ত্রপাতি ক্রয়। 2, স্থায়ী সম্পদ আনয়ন ব্যয়, যেমন যন্ত্রপাতির ক্রয় পরিবহন, যন্ত্রপাতির আমদানি শুল্ক, যন্ত্রপাতির সংস্থাপন ইত্যাদি। স্থায়ী সম্পদে আনয়ন ব্যয়, একটা স্থায়ী সম্পদ ক্রয় করার পর এটা তো হাতে করে আনা যাবে না, তো এটাকে পিক আপ দিয়ে বা ভ্যান গাড়ি দিয়ে আমার কারখানার মধ্যে আনতে হবে। তাহলে এই যে আনার জন্য যে খরচটা হলো, এটা হলো যন্ত্রপাতির ক্রয় পরিবহন, হতে পারে এটা জাহাজ ভাড়া। ওকে, তারপরে যন্ত্রপাতির আমদানি শুল্ক। তো আগে একটু শিখতে হবে যন্ত্রপাতি, তারপর আমদানি। আমদানি কি? আমদানি হলো ক্রয় দেশের সীমানার মধ্য থেকে। যেমন আমরা আছি এখন যেখানে, এখান থেকে যদি আমরা সিলেট থেকে আমরা ক্রয় করে কিছু আনি, চট্টগ্রাম থেকে যদি ক্রয় করে আনি, তো দেশের মানচিত্র, মানচিত্রের মধ্য থেকে যে কোনো জায়গা থেকে যদি আমরা কিছু আনি, সেটা হবে ক্রয়।
আর দেশের মানচিত্রের বাইরে থেকে যদি কিছু ক্রয় আনি সেটার নাম হবে আমদানি করা। যেমন ভারত থেকে আনি, চীন থেকে আনি, আমেরিকা থেকে আনি, মানে মানচিত্রের বাইরের কোনো দেশ থেকে যদি আনি তো সেটা হবে আমদানি করা, ইম্পোর্ট করা। তাহলে আমরা শিখলাম দেশের অভ্যন্তরে থেকে কিছু আনলে সেটা হলো ক্রয়, আর দেশের মানচিত্রের বাইরে থেকে যদি কিছু আমরা আনি, ক্রয় করি, সেটা নাম হলো আমদানি। তো দেশের বাইরে থেকে আনতে হলে সরকারকে শুল্ক দিতে হয়, তার নাম হলো আমদানি শুল্ক। এরপরে যন্ত্রপাতি সংস্থাপন, যন্ত্রপাতি বাইরের দেশ থেকে আনার পরে বা দেশের অভ্যন্তরে থেকেও বড় কোনো যন্ত্রপাতি বিভিন্ন ভাগে ভাগে এগুলো আসে, এগুলো ইঞ্জিনিয়ারের মাধ্যমে ফিটিংস করতে হয়, সংস্থাপন করতে হয়, এই খরচটা মূলধন জাতীয় ব্যয়। এরপরে আমরা 3 নম্বরে দেখব স্থায়ী সম্পদ সম্প্রসারণ ব্যয়। সম্প্রসারণ ব্যয় কি? যেমন গাড়ির টায়ার ক্রয়, ফ্রিজের কম্প্রেসর ক্রয়। একটা গাড়ির টায়ার ক্রয় করা হলো, তো টায়ার ক্রয় করলে এই গাড়িটার আয়ু বাড়ে। একটা ফ্রিজের কম্প্রেসর ক্রয় করা হলো, ফ্রিজের কার্যক্ষমতা বাড়বে। তাহলে এই খরচগুলো মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমাদের এই পুরো হিসাব বিজ্ঞান বইয়ের ভিতরে এই 3টা ব্যয়, স্থায়ী সম্পদ ক্রয়, স্থায়ী সম্পদ আনয়নজনিত ব্যয়, আর স্থায়ী সম্পদের সম্প্রসারণ ব্যয়, এই 3টা ব্যয় হলো মূলধন জাতীয় ব্যয়। ওকে, তাহলে 3টা ব্যয় কিন্তু স্থায়ী সম্পদ সংক্রান্ত। এরপর আসি মুনাফা জাতীয় ব্যয় কোনগুলি। মুনাফা জাতীয় ব্যয় হবে, তাহলে এইখানে যে ব্যয়গুলো আছে এগুলো ছাড়া আর যত ব্যয় আছে সবই মুনাফা জাতীয় ব্যয়। আমি গত ক্লাসে তোমাদেরকে একটা শীট দেখাইছিলাম, আমার আয়ের উদাহরণ, ব্যয়ের উদাহরণ, হ্যাঁ, সম্পদের উদাহরণ, মালিকানা সত্ত্বের উদাহরণ, দায়ের উদাহরণ। ওই শীটের মধ্যে ব্যয়ের উদাহরণ আছে 57টা। তাহলে এই সবগুলো ব্যয় হলো মুনাফা জাতীয় ব্যয়। এই সবগুলো ব্যয় হলো মুনাফা জাতীয় ব্যয়। ওই শীটটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি সম্পদের উদাহরণগুলো না চিনো, তুমি জাবেদা করতে পারবে না, রেমিল করতে পারবে না, মূলধন মুনাফা জাতীয় লেনদেন পারবে না। মোট কথা তুমি হিসাব বিজ্ঞানের কোনো অঙ্ক স্বাচ্ছন্দ্য করতে পারবে না যদি তুমি এই হিসাব যে 5 প্রকার, সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, এগুলোর উদাহরণগুলো তুমি যদি না চিনো। এই জন্য ওই শীটটা আমি তোমাদেরকে দেখাইছিলাম গত ক্লাসে, এবং শীটটা স্কুলের, হ্যাঁ, গেটের সামনে ফটোকপি দোকানে দেওয়া আছে, তোমরা নিয়ে নিবে। তো মূলধন জাতীয় ব্যয় গেলে এবার আসি মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় যেমন প্রারম্ভিক মজুত পণ্য, পণ্য ক্রয়, মজুরি, বেতন, ভাড়া, মনিহারি, অবচয়। 7টা লিখলাম, 57টা আছে, 57টা আছে, 7টা লিখলাম। তো এই মুনাফা জাতীয় ব্যয় হবে এগুলি। মোট কথা মূলধন জাতীয় ব্যয় তো এগুলি, এগুলি ছাড়া যত ব্যয় আছে সব মুনাফা জাতীয় ব্যয়। ওকে, এরপর আমরা লিখি মুনাফা জাতীয় প্রদান।
মুনাফা জাতীয় প্রদান, এই বিষয়টা বোঝানোর জন্য সরাসরি আমি উদাহরণে চলে যাচ্ছি। ধরো 5 বছরের জন্য দোকান ভাড়া দেওয়া হলো 50,000 টাকা। তাহলে মুনাফা জাতীয় প্রদান 50,000 টাকা। মুনাফা জাতীয় প্রদান হলো তুমি যেই বছরের অঙ্ক করতেছ তার আগের বছর এবং ওই বছর এবং তারপরের বছর, এই সব বছর মিলে যে টাকা দেওয়া হবে সেটাই মুনাফা জাতীয় প্রদান। হোক তোমার চলতি বছরের 6 বছর আগের টাকা, হোক চলতি বছরের 6 বছরের পরের টাকা এবং চলতি বছরের টাকা, এই সকল বছরের টাকা একসাথে প্রদান করলে তার নাম হলো মুনাফা জাতীয় প্রদান। আর তাহলে মুনাফা জাতীয় ব্যয় কি? মুনাফা জাতীয় ব্যয় হলো শুধু তুমি যেই বছরের অঙ্ক করতেছো ওই চলতি বছরের টাকাটাই হলো মুনাফা জাতীয় ব্যয়। এটাই হলো মুনাফা জাতীয় ব্যয় আর প্রদানের মধ্যে পার্থক্য। আবারও বলি, মুনাফা জাতীয় ব্যয় হবে সকল বছরের টাকা, আর মুনাফা জাতীয় প্রদান হবে সকল বছরের টাকা, আর মুনাফা জাতীয় ব্যয় হবে শুধুমাত্র চলতি বছরের টাকা। তো এখানে আমাদের 5 বছরের দোকান ভাড়া 50,000 টাকা দেওয়া হয়েছে, এখানে মুনাফা জাতীয় প্রদান হবে 50,000 টাকা, আর মুনাফা জাতীয় ব্যয় হবে তাহলে 1 বছরের টাকা, শুধু 10,000। মুনাফা জাতীয় ব্যয় হবে শুধু 10,000 টাকা। ওকে, এখন যেমন দেওয়া হলো মণিহারি এই বছরের জন্য দেওয়া হলো 800 টাকা, তাহলে এটা কি মুনাফা জাতীয় ব্যয় নাকি মুনাফা জাতীয় প্রদান? তো মণিহারি যেহেতু 1 বছরের জন্য দেওয়া হয়েছে, বললো 1 বছরের জন্য দেওয়া হয়েছে 800 টাকা, তাহলে এই 800 টাকা মুনাফা জাতীয় ব্যয় এবং এই 800 টাকায় মুনাফা জাতীয় প্রদান। কখন পার্থক্যটা হবে? যখন টাকাটা 1 বছরের বেশি সময়ের জন্য দেওয়া হবে। 1 বছরের বেশি সময়ের জন্য দেওয়া হইলে ওই বেশি টাকাটা হবে, সম্পূর্ণ টাকাটা হবে বেশি সহ সম্পূর্ণ টাকাটা হবে মুনাফা জাতীয় প্রদান, আর শুধুমাত্র চলতি বছরের টাকাটা হবে মুনাফা জাতীয় ব্যয়। এখন আমরা এই অধ্যায়ের সর্বশেষ নিয়মটা দেখব, 8 নম্বরে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। প্রথমে আমাদের জানতে হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কাহাকে বলে। উত্তরটা বলছি, যে সকল ব্যয়ের দ্বারা দীর্ঘদিন সুবিধা পাওয়া যায় কিন্তু কোনো স্থায়ী সম্পদ অর্জন হয় না, ওই সমস্ত ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। আবার বলি, যে সকল ব্যয়ের দ্বারা আগামী কয়েক বছর পর্যন্ত সুবিধা পাওয়া যাবে কিন্তু কোনো স্থায়ী সম্পদ অর্জন হয় না, সে সকল ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। আমি সংখ্যাটা পরে লিখে দিই, তোমরা খাতায় তুলে নাও। যে সকল ব্যয়ের দ্বারা আগামী কয়েক বছর পর্যন্ত সুবিধা পাওয়া যাবে কিন্তু কোনো স্থায়ী সম্পদ অর্জন হয় না, তাকে বিলম্বিত
মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। কি লিখলাম? যে সকল ব্যয়ের দ্বারা আগামী কয়েক বছর পর্যন্ত সুবিধা পাওয়া যাবে কিন্তু কোনো স্থায়ী সম্পদ অর্জন হয় না, তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। ওকে, এগুলোর উদাহরণ কি কি? প্রাথমিক খরচ, ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপন, এই চারটা উদাহরণ শিখলে তোমাদের হবে। তো প্রথমটা হলো প্রাথমিক খরচ, প্রিলিমিনারি এক্সপেন্সেস। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে গেলে প্রাথমিক কিছু খরচ লাগে। ব্যবসা প্রতিষ্ঠানের নাম নিবন্ধন করতে হয়, হ্যাঁ, অনুমোদন করাইতে হয়, লাইসেন্স নিতে হয়, সিটি কর্পোরেশনের অনুমোদন, এই সব কিছু মিলে হলো ব্যবসা প্রতিষ্ঠানের প্রাথমিক খরচ। এই প্রাথমিক খরচ করার দ্বারা দীর্ঘদিন সুবিধা পাওয়া যাবে কিন্তু কোনো সম্পদ অর্জন হবে না। এরপরে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়। হ্যাঁ, ধরো যে আমাদের একটা ব্যবসা আছে সিদ্ধিরগঞ্জ বাজার, এখান থেকে আমরা ব্যবসাটা সিদ্ধিরগঞ্জ স্কুলে নিয়ে যাব, কারণ ওখানে গেলে আমাদের বিক্রয় বেশি হবে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান যদি আমরা স্থানান্তর করি আমাদের বেশ কিছু টাকা লাগবে। স্থানান্তরের দ্বারা আমরা দীর্ঘদিন সুবিধা পাবো কিন্তু কোনো সম্পদ অর্জন হচ্ছে না, তাহলে এটা আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপরে আছে বিলম্বিত বিজ্ঞাপন, মানে ধরো বিজ্ঞাপন খরচ করা হলো 5 বছরের জন্য, তাহলে 1 বছরের খরচটা হলো মুনাফা জাতীয় ব্যয়, আর পরের 4 বছরের যে বিজ্ঞাপন খরচ সেটা হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। মানে বিজ্ঞাপনের দ্বারা আগামী 4 বছর আমরা সুবিধা পাবো, বলতে আমাদের পণ্যের বিক্রয় বেড়ে যাবে কিন্তু কোনো স্থায়ী সম্পদ অর্জন হচ্ছে না। তারপরে নতুন পণ্য তৈরির গবেষণা ব্যয়। যে কোনো একটা নতুন পণ্য যদি আমরা উদ্ভাবন করি, গবেষণা করে আমরা নতুন কিছু উদ্ভাবন করি, তাহলে এই গবেষণা বাবদ যে ব্যয়টা হবে সে ব্যয়ের দ্বারা আমাদের পণ্যের গুণগত মান বাড়বে, সেই পণ্য বাজারে চাহিদা হবে, বাজারে আমাদের পণ্যের বিক্রি বেশি হলে আমাদের মুনাফা বেশি হবে। এই আগামী বহু বছর আমরা এটা সুবিধা পাবো কিন্তু বর্তমানে কোনো স্থায়ী সম্পদ অর্জন হচ্ছে না। যেমন একটা আসবাবপত্র কিনলে চোখে দেখা যায়, যন্ত্রপাতি কিনলে চোখে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু গবেষণা খরচ এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটার ফলে সুবিধা পাওয়া যাবে অনেকদিন। এই জন্য এই ব্যয়টা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো এই নিয়মগুলো তোমরা খাতায় লিখে রাখো এবং অবশ্যই বাসায় ভালোভাবে মুখস্থ করবে এবং লিখবে। এই নিয়মাবলীটা তোমরা যদি পারো তাহলে এই চ্যাপ্টার অঙ্ক তোমরা স্বাচ্ছন্দ্য করতে পারবে। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, আগামী দিন আবার দেখা হবে ইনশাআল্লাহ।